আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপন। পুলিশের কাছে থাকবে না মারণাস্ত্র, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম উপকূল থেকে ৪৫ রোহিঙ্গা আটক। সুন্দরবনের নদীপথ দিয়ে ৭৮ জনের অনুপ্রবেশ। ভারতীয় রোহিঙ্গাদের পুশিং করছে বিএসএফ, জানালো বিজিবি। এবং হবিগঞ্জে অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ। পুলিশসহ আহত অন্তত ৩০। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি শরীফ রওশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের আগ পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এ সময় আওয়ামী লীগ সহ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার যুক্তিসঙ্গতভাবেই মনে করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫ এবং সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ১৮-১ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, দলটির যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এদিকে বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন থেকে পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না, মারণাস্ত্র থাকবে এপিবিএন এর হাতে। হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে, ওইটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। মানুষের যেন ছিনতাই হাতে যেন না পড়ে, এই জন্য তাদের ১০০ করে আনসার রাখতে হবে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদন নিয়ে গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, শেখ হাসিনাকে সব ঘটনার হোতা হিসেবে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। জুলাই আন্দোলনকারীদের দমন করতে হত্যা, গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। চিফ প্রসিকিউটর আরও বলেন, কোনো পক্ষেই যাতে বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে, সেই লক্ষ্যে বিচার কাজ শেষ করা হবে। চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দিবেন। হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল, সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন। চিফ প্রসিকিউটর আইন অনুযায়ী এই সমস্ত রিপোর্ট, তথ্য প্রমাণাদি, আলামত সব কিছু বিশ্লেষণ করার পরে তিনি যদি মনে করেন যথেষ্ট প্রমাণাদি পাওয়া গিয়েছে, তাহলে তিনি সেগুলোর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবরে বিচারের জন্য দাখিল করবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি শেষে বিচারক শামসুর রহমান এই আদেশ দেন। এর আগে আইভীর পক্ষে জামিন আবেদনের শুনানিতে সিনিয়র আইনজীবীরা অংশ নেন। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন আদালতের বিচারক। এ সময় আইনজীবীদের পক্ষ থেকে কারাগারে
আইভির ডিভিশন চাওয়া হলে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভিকে গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে বেড়েছে অনুপ্রবেশের ঘটনা। প্রতিদিনই করা হচ্ছে আটক, বিভিন্ন সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তাও। এছাড়া চট্টগ্রামের উপকূল থেকে নারী শিশুসহ আটক করা হয়েছে রোহিঙ্গা, যারা ভারতের নিবন্ধিত রোহিঙ্গা। তবে ভারত থেকে অনুপ্রবেশ করার বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘন বলছেন বিজেপি মহাপরিচালক। বিস্তারিত প্রতিবেদনে। গুজরাট থেকে আটক করা ৭৮ জনকে রোববার রাতে ১১টার দিকে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বিএসএফ ও ভারতীয় নৌবাহিনী। পরে কোস্টগার্ড তাদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করে। অনুপ্রবেশকারীদের মধ্যে ৭৫ বাংলাদেশি নাগরিক এবং বাকি ৩ জন বাংলাদেশি বংশোদ্ভূত হলেও জন্ম নিয়েছেন গুজরাটে। তাদের বেশিরভাগেরই বাড়ি নড়াইল, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায়। অনুপ্রবেশ করা একাধিক ব্যক্তি জানান, তারা সবাই সুরাট শহরের বস্তিতে থাকতেন। গত ২৬ এপ্রিল স্থানীয় প্রশাসন তাদের বস্তি গুড়িয়ে দেয় এবং রাতেই সবাইকে আটক করে। পরে চোখ বেঁধে প্রথমে বিমানে করে আনা হয় কলকাতায়। এরপর সেখান থেকে জাহাজে করে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় নিয়ে আসা হয় তাদের। এদিকে সোমবার চট্টগ্রামের ভাটিয়ারী উপকূল থেকে নারী ও শিশু সহ ৪৫ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোহিঙ্গারা জানান, জনপ্রতি ৩৫০০ টাকার বিনিময়ে তাদের বিভিন্ন জায়গায় পাঠায় দালাল চক্র। এরই অংশ হিসেবে রোববার রাতে ৩টা ট্রলারে করে নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয় তাদের। এছাড়া মাত্র ৬ দিন আগেও উপকূল থেকে ৩৫ রোহিঙ্গাকে আটক করেছিল র্যাব। সম্প্রতি অনুপ্রবেশের ঘটনা বাড়ায় সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বিজেপির মহাপরিচালক বলেন, যেসব রোহিঙ্গাদের পুশিন করা হয়েছে তারা ভারতের নিবন্ধিত। এছাড়া ভারত থেকে অনুপ্রবেশ করানো ও নির্যাতনের বিষয়টি মানবাধিকার লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি। যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আবার এর মধ্যে ৩৯ জন রোহিঙ্গা পাওয়া গেছে। এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএমএন ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার্ড ছিল, আমাদের RRRC আর UNHCR এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে। কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি, ওইখানে রেজিস্ট্রেশন করা, আইডি কার্ডও আছে। এটা আমরা আমাদের দেশীয় UNHCR এর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক করা বেশিরভাগই থানা থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন। শামীমা রহমান শাম্মী, এখন। হবিগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলা ১:৩০টার দিকে যাত্রী ওঠানো নিয়ে বহুলা এবং শায়েস্তানগর এলাকার ২ রিকশা চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরেই ২ এলাকার বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে সদর মডেল থানার ওসি এবং ৫ পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশও। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে দাবি পূরণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখানে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। প্ল্যাকার্ড, ফেস্টুনে উপাচার্যের পদত্যাগের দাবি তুলে ধরা হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরাও দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় দাবি পূরণে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়। এর মধ্যে দাবি মেনে না নেওয়া হলে দক্ষিণবঙ্গ ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে ক্লাস এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও পরীক্ষা কার্যক্রম চলমানই ছিল।
আমাদের এক দফা দাবি হচ্ছে ভিসিকে অপসারণ করতে হবে। এই আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলন নাই, এটা এখন বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের আন্দোলনে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টার ভিতরে দাবি না মানলে আমরা সমগ্র দক্ষিণবঙ্গকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করব। আন্তর্জাতিক নার্স দিবস বয়কট করে সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে নার্সিং শিক্ষার্থীরা। বরিশালে নার্স দিবস বয়কট করে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করেছে ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি। বিভিন্ন স্লোগানে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার এক দফা দাবি জানান তারা। এদিকে মৌলভীবাজারে বৃষ্টিকে উপেক্ষা করেই অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারী নার্সরা। পটুয়াখালীতে নানা স্লোগানে তাদের দাবি না মানা পর্যন্ত শাটডাউন কর্মসূচি অবস্থান করেছেন তারা এবং হুঁশিয়ারি জানিয়েছেন এই কর্মসূচি অব্যাহত থাকবে। টাঙ্গাইলেও একই দাবিতেই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে বরিশালের সর্বস্তরের নার্সদের ব্যানারে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। সর্বস্তরের নার্সদের ব্যানারে আয়োজিত এই র্যালিটি হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের হয়ে মেডিকেল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকল জেলা থেকে, সকল বিভাগ থেকে, সকল উপজেলা পর্যায়ে সকল জায়গা থেকে আমরা আগামী 14 তারিখ ঢাকায় মহাসমাবেশ করব। দিবসটাকে আমরা বয়কট করেছি এবং আমাদের এই এক দফা দাবি যতক্ষণ না মানা হবে আমরা এই রাজপথ থেকে আমরা উঠবো না। তারা আজকে নার্সেস দিবস পালন করতেছে, তাদের নার্সেস দিবস পালনের প্রতিবাদে এবং সারা বাংলাদেশ নার্সেস দিবস বর্জন উপলক্ষে আজকে আমাদের এই মহাবেশ। আরো সুবিধা দরকার আছে আমাদের যে আন্দোলন চলতেছে একটা, ওখানে যে ডিপ্লোমা নার্সদের ডিগ্রি সমমান চাইতেছে, এটা আমাদেরও প্রত্যাশা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সকাল 10:30টায় মাগুরার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ হয়। সকালে মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সব আসামিদের ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরায় আনা হয়। পরে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য এবং প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। প্রথম দিন কার্যক্রম শেষ না হওয়ায় আগামীকাল আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। গেল 6 মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী শিশু আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের আলাদা স্থান থেকে 2টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মহাসড়কের রেডিও কলোনি এবং C&B এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় ঢাকা আরিচা মহাসড়কের বাংলাদেশ বেতারের KPI দেয়ালের পাশেই ময়লার মধ্যে প্রায় 50 ঊর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়েছিল। তার বাম চোখ এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া দুপুরে C&B এলাকায় থেকেও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে জানায় সাভার মডেল থানা পুলিশ। নরসিংদীতে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গত 6 মে সদর উপজেলার শেখেরচর মোল্লার পাড়া এলাকার শুভ মিয়া নামে এক যুবককে অপহরণ করা হয়। পরে মুক্তিপণের টাকা না পেয়ে তাকে হত্যা করা হয়। টাকা চায় অপহরণকারীরা। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করে পরিবার। হত্যাকাণ্ডের 6 দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। দীর্ঘ 9 বছর পর আগামী বুধবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন, যেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তাকে দেয়া হবে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইয়াইয়া আক্তার। সমাবর্তনের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমাবর্তন উপলক্ষে যাতায়াতের জন্য শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ছাড়বে একটি বিশেষ বাস এবং চলবে 4টি বিশেষ শাটল ট্রেনও। ক্যাম্পাসে অভ্যন্তরীণ চলাচলের জন্য থাকবে শাটল বাস সার্ভিস। এবারের সমাবর্তনে প্রায় 23,000 স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থী অংশ নেবেন। আমাদের সিন্ডিকেটে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাকে সম্মানের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাব এবং সেখানে একটা সমাবর্তনের মাধ্যমে
আপনাকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করব। তাহলে এটাকে একটা মেগা সমাবর্তন বলতে হবে, রেকর্ড সংখ্যক মানুষ এখানে হাজির হবে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।